ইওর অনার, আমি পাঠকবাবুকে খুব ভালোবাসি। আই রেসপেক্ট ইউ স্যার। কেন জানেন? কারণ স্যার আপনি যা বলেন না সব সময় তাই করেন। এই কেসটা যখন শুরু হয়েছিল না স্যার, আমি কিন্তু 10 মিনিটেই সলভ করে দিয়েছিলাম। পাঠকবাবু আমাকে আটকেছিলেন। উনি বলেছিলেন তাড়াহুড়ো করবেন না জয়সওয়াল বাবু, এই কেসটা অনেক দিন চলবে। আর সত্যি সত্যিই অনেক দিন চললো, কিন্তু ফলাফল কিছুই হলো না। কিন্তু আজ ফলাফল আসবে ইন 10 মিনিটস, কেস ওভার, আই প্রমিস ইউ। কিন্তু কারণটা কি আপনি জানেন ইওর অনার? লাস্ট ডেটে পাঠকবাবু ওই পায়ের ছাপটা আমাদের দেখিয়েছিলেন এবং বলেছিলেন যে এই যে পায়ের যে ছাপটা সেটা জেলেও পাওয়া গেছিল আর ওই মন্দিরের পেছনেও পাওয়া গেছিল এবং সেটা আসল। হি ইজ রাইট। উনি তো শুধু পায়ের ছাপ এনেছিলেন ইওর অনার। আমি সেই ব্যক্তিকে, সেই রক্ত মাংসের ব্যক্তিকে আদালতে পেশ করতে চলেছি, পায়ের ছাপটা যে ব্যক্তির। যদি আপনি ইওর অনার অনুমতি দেন তবেই। অনুমতি দিলাম। থ্যাংক ইউ। Order, order, silence in the court. ইওর অনার, এই হলো সেই ব্যক্তি, এই হলো সেই ব্যক্তি যিনি অশ্বত্থামা সেজে লোকেদেরকে ভয় দেখান। আর পাঠকবাবু যে ফুটপ্রিন্ট আদালতে পেশ করেছিলেন সেটাও এই ব্যক্তিরই ফুটপ্রিন্ট, যেটা জেলে পাওয়া গেছিল, মন্দিরের ভেতরে পাওয়া গেছিল এবং মন্দিরের পেছনেও পাওয়া গেছিল। আর আপনি তো জানেন স্যার আমি এমনি এমনি কিছু বলি না। এই কথাটা প্রমাণ করার জন্য ইওর অনার আমি পাঠকবাবু যে ফুটপ্রিন্ট দেখিয়েছিল তারই একটি ছাঁচ বানাই ঠিক একই সাইজের। আর যদি এই ব্যক্তির এই যে পাটা সেটা যদি ওই ছাঁচে ফিট হয়ে যায় তাহলে এটা প্রমাণ হয়ে যাবে আমি ঠিক বলেছি আর পাঠকবাবু ভুল বলেছেন। আর এটাও প্রমাণ হয়ে যাবে যে রোহানের হত্যার পেছনে এনারই হাত ছিল। আর পাঠকবাবু আপনার দুশ্চিন্তা শেষ হয়ে যাবে, কেস শেষ হয়ে যাবে, আমি জিতে যাব, আপনি হেরে যাবেন। ইওর অনার, উইথ ইওর ডিউ পারমিশন আমি কি ওই ছাঁচে এনার পাটা একবার ফিট করে দেখতে পারি? অনুমতি দিলাম। থ্যাংক ইউ। পারফেক্ট ম্যাচ। ইয়েস, প্রমাণ হয়ে গেছে ইওর অনার, এই ছাঁচে ওনার পা ফিট হয়ে গেছে। এর থেকেই প্রমাণ হয়ে যায় যে ওই পায়ের ছাপটা এনারই ছিল। পাঠকবাবু দেখছেন আপনি, আই প্রুভড ইট। এই সেই ব্যক্তি যিনি অশ্বত্থামা সেজে। আরে দাদা আপনারা একটু চুপ করুন না, জীবনে প্রথমবার কেস জিততে চলেছি আর আপনারা একদম জিতে যাব তারপর আপনারা চেঁচাবেন। ইওর অনার, এই সেই ব্যক্তি যিনি অশ্বত্থামা সেজে ঘুরে বেড়াতেন, সাধারণ মানুষকে ভয় দেখাতেন, রোহনকে খুন করেছেন। আমি এই ব্যক্তিকে আদালতে হাজির করেছি, পায়ের ছাপও প্রমাণ করে দিয়েছি। এবার আপনি কিছু বলুন ভূষণ বাবু, বলুন। আপনাকে বলছি আমি, চুপ করে আছেন কেন? বলুন ভূষণ বাবু। আমার ছেলে এটা। আমার ছেলেও, ভীমা। আমি সারা জীবন ওকে আবার নজর থেকে আড়ালে রেখেছিলাম। যখন ও জন্মেছিল তখন
সাধারণ বাচ্চার থেকে আলাদা ছিল। ডাক্তাররা বলেছিল ওর একটা অন্যরকম অসুখ রয়েছে, এই জন্য ওর আকারটা বড় হয়ে গেছে, যা খুব কম লোকেরই হয়। আমার ছেলে যখন গ্রামে বেরোতো তখন লোকজন ওকে নিয়ে হাসি ঠাট্টা করত, উল্টো পাল্টা বলতো ওকে। কেউ দানব বলতো, কেউ আবার রাক্ষস বলতো। আমি ঠিক করলাম কি আমি এই গ্রাম ছেড়ে চলে যাব। তারপর আমি ভানপুরে এসে থেকে যাই। ওখানে আমার কেল্লায় চাকরি জুটে গেল। ভানপুরে আসার পর আমি ওকে লোকের নজর থেকে লুকিয়ে রেখেছিলাম। এই জন্য ওকে আমি গোপনে রেখেছিলাম। আমি চাইতাম না যে লোকের নজর আমার ছেলের উপর পড়ে। যখন কোনো সময় ও বাইরে বেরিয়ে আসতো, ওর পায়ের ছাপ সব জায়গায় পড়ে যেত, যেটা আমি সব সময় মুছে দিতাম। জজ সাহেব, আমি ছাড়া এখানে ওর কেউ নেই। ওই দিন পুলিশ স্টেশনে ওই আমাকে বাঁচাতে এসেছিল। তুই এখানে কেন এলি? চলে যা এখান থেকে। যা, চলে যা বলছি। আমি তোর ব্যাপারে কাউকে কিছু বলিনি। কেউ যদি দেখে ফেলে তো? যা, চলে যা। ছাড়, ছাড় ভীমা, যা যা, চলে যা। কি খারাপ সময় এলো আপনার পাঠক বাবু। ব্যাড ডেজ। আপনার উপর আপনার মক্কেলের ভরসা নেই, আপনাকে মিথ্যে কথা বলে, আপনার কাছে কথা লোকায়। এখন কি করবেন আপনি? কিচ্ছু না, কারণ যা করার আমিই করব। ইউ লস দিস কেস। আপনি শুধু বসে দেখুন। আই উইল সি টু ইট যে বাপ ছেলে দুজনেই ফাঁসির দড়িতে ঝুলুক। এই পায়ের ছাপগুলো আমার ছেলের, কিন্তু ও কিন্তু কাউকে খুন করেনি। চিন্তা করবেন না, চিন্তাও করবেন না। আই এম জয়সওয়াল সবসময় ব্যাকআপ প্ল্যান নিয়ে চলে, আর প্রমাণও সাথে নিয়ে চলে। আর প্রমাণ আমার কাছে আছে, ইউর অনার। এই ফুলগুলো, এই ফুলগুলোর না একটা গল্প আছে, ইতিহাস আছে, ইউর অনার। কয়েক বছর আগে এইরকমই একটি ঘটনা ঘটেছিল। বানপুর এলাকাতে একজন ব্যক্তিকে অদ্ভুতভাবে আঘাত করা হয়েছিল, আর সেই অপরাধ স্থানে এই রকম ধরনের ফুল পাওয়া গেছিল। এর ফরেনসিক টেস্ট করার পর বোটানিক্যাল এক্সপার্টদের এটাই বক্তব্য, বানপুরের আশেপাশের এলাকাতে এই ধরনের ফুল তো পাওয়াই যায় না, ইউর অনার, ফোটেই না, শুধুমাত্র একটা জায়গা ছাড়া, যেখান থেকে এই ফুলটা আমি পেয়েছি। সেই গুহাতে, ইউর অনার, যে গুহাতে ভীমা থাকতো। সরি ইউর অনার, ইনি লুকিয়ে রেখেছিলেন ভীমাকে। জজ সাহেব, ও ওই গোপন জায়গায় ফুলের একটা ছোট্ট বাগান বানিয়েছে। 21টা সোমবার শিবের মন্দিরে আমি ওকে শিবলিঙ্গে ফুল দেবার জন্য বলেছিলাম, যাতে ওর অসুখটা সেরে যায়। ওই রাতে ওই ফুল দিতেই গিয়েছিল।
এই খুনের পিছনে আমার ছেলে কোনোভাবেই জড়িত নয়। জড়িত নয়? কত মিথ্যে কথা বলবেন আপনি? রোজ ভগবান শিবের পুজো করেও এত মিথ্যে কথা বলছেন, লজ্জা করছেন আপনার? উনি মানুষ না, শয়তান ছিলেন। আপনি তো এখনো গোপন করতে চান, সত্যিটা তো বলতে চান না। কোনো ব্যাপার না, আপনি বলতে থাকুন, কিন্তু আমি মানবো না। কারণ আমি পাঠক বাবু নই, আই এম জয়সওয়াল। প্রমাণ করে দেবো যে আপনি মিথ্যে কথা বলছেন। ইউর অনার, আমি এটা প্রমাণ করে দেবো যে এনাদের দুজনের এই কেসের সাথে, এই মার্ডারের সাথে গভীর সম্পর্ক আছে। আমার শুধু 10 মিনিট চাই, ইউর অনার। 10 মিনিট প্লিজ। অনুমতি দিলাম। থ্যাংক ইউ। পাঠক বাবু, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার কাছে কিছু কথা লুকিয়ে রেখেছিলাম। আমি নিরুপায় ছিলাম পাঠক বাবু, কিন্তু আমার পুরো বিশ্বাস আছে যে আপনি আমাদের নিশ্চয়ই এখান থেকে বার করবেন। ইউর অনার, এই হলো আশিস, ওই দুর্ঘটনার সেকেন্ড ভিকটিম। যে রাতে রোহান হত্যা হয় সেটা দেখে ওনার এই অবস্থা হয়ে যায়। এখন এনার মানসিক ভারসাম্য হারিয়ে গেছে ইউর অনার। যেরকমটা আমি প্রথমেই বলেছিলাম যে ইনি এখন সেই স্থিতিতে নেই যে এখানে এসে সাক্ষ্য দিতে পারেন, কিন্তু কিছু দেখে বা কাউকে দেখে হতে পারে ইউর অনার যে কিছুটা আমাদের উনি সাহায্য করতে পারেন, যদি অনুমতি দেন। অনুমতি দিলাম। আশিস, আশিস, ওদিকে তাকাও। দেখো তো ওনাকে চিনতে পারছো কিনা তুমি। আর এদিকে দেখো, কিছু মনে পড়ছে? যেই রাতে রোহানকে হত্যা করা হয় সেই রাতে কি এনারা দুজন সেখানে উপস্থিত ছিলেন? বলো আশিস, কিছু বলতে চাইছো? আশিস বলো, এনারা দুজন মিলে কি রোহানকে হত্যা করেছিল? তুমি কি এরকমটা দেখেছিলে আশিস? আশিস, আরে আরে কি, আরে রিয়নার, এটা কি হচ্ছে? এরকম পরিস্থিতিতে, এরকম অসুস্থতায় কাউকে আদালতে নিয়ে এসে তার বক্তব্য নেওয়াটা উচিত নয় রিয়নার। আই এম সরি জজ সাহেব, এই অবস্থাতেও আশিসকে আমাকে আদালতে আনতে হয়েছে, কারণ আমার হাতে আর কোনো উপায় ছিল না। কারণ এখানে তো কেউ মানতেই রাজি নয় যে রোহানকে এরা দুজন হত্যা করেছে। প্রত্যেকটা সাক্ষ্য, প্রত্যেকটা প্রমাণ এই দিকে ইঙ্গিত করছে যে এরা বাপ বেটা দুজনেই খুনি। এত কিছু তো আমি প্রমাণ করে দিয়েছি এখানে। কিচ্ছু প্রমাণ করেননি, কিচ্ছু প্রমাণ আপনি করেননি জয়সওয়াল বাবু। রিয়নার এই তথ্য শুধুমাত্র জয়সওয়াল বাবুই আদালতে পেশ করেছেন মাত্র, সেটা পরীক্ষা করার জন্য, এটার অন্য রহস্য খোঁজার জন্য আমি আদালতের কাছে সময়ের আবেদন করছি। কেন সময় চাই আপনার? কেন নয়? সবকিছু তো আমি প্রমাণ করে দিয়েছি, আর কত টানতে চাইছেন আপনি? কি প্রমাণ করেছেন? প্রমাণ করে দিয়েছি যে ঘটনাস্থলে ইনি উপস্থিত ছিলেন, ইনিও উপস্থিত ছিলেন। ওনার পায়ের চাপে এই ছাজে ফিট হয়ে গেছে, তরোয়ালটা উনি উঠাতে পারেন। আশিসও এখানে সাক্ষ্য দিয়েছে, বেচারা কথা বলতে পারে না, কিন্তু তবু এদের দুজনকে দেখে কিরকম একটা করছিল। আর কি প্রমাণ করার বাকি আছে? ইনি রোহানকে খুন করেছেন, আর ইনি সেই ধূর্ত পিতা যিনি রোহানের খুন এই ভীমাকে দিয়ে করিয়েছেন। আমাকে বাঁচান, আমাকে বাঁচান ইউর অনার, আমাকে মেরে ফেলবে। এই রাক্ষসের হাত থেকে আমাকে বাঁচান ইউর অনার, এই রাক্ষস আমাকে মেরে ফেলবে। আরে ভূষণ বাবু, কিছু বলুন না। ভীমা, ভীমা, এরকম করিস না। হাতটা ছাড়ো আমার। আরে না না, আমাকে মেরে ফেলবে ও। ভীমা, শান্ত হয়ে যাও। তোলোটা দাও আমাকে। অর্ডার, অর্ডার। ভূষণ বাবু, ভীমাকে বলুন ও যেন পুলিশের লোকজনের সঙ্গে চলে যায়। বাবা, ভীমা বাবা, এই পুলিশদের সঙ্গে যাও।
শ্রাবন্ত, ওর বেড়িগুলো তো একটু খুলে দাও। এটা আপনি কি বলছেন স্যার? ও আপনার ক্ষতি করতে পারে। কিচ্ছু করবে না, ওকে খুলে দিন একটু। স্যার আমার কথাটা একটু আর শুনুন। আমি বললাম তো শ্রাবন্ত, তোমার যদি ভয় লাগে তুমি আমাকে চাবিগুলো দাও। স্যার দাও চাবিগুলো। এ নিন স্যার। স্যার, স্যার আপনাকে ভেতরেই যেতে হবে? জরুরি, ওর সঙ্গে কথা বলাটা খুব। Go back. শ্রাবন্ত, পিছিয়ে যাও। অদূরে গো আউট। দেখো বিমা, আমি জানি যে তুমি আমাকে মেরে ফেলবে না, আর আমি এটাও জানি যে তুমি ওই ফটোগ্রাফারকে হত্যা করোনি। তোমাকে সাহায্য করতে আমি এখানে এসেছি। বিমা, আমার কথা যদি তুমি বুঝতে না পারো তো তোমার বাবার কথা একবার ভাবো। ছাড়ো আমাকে। বিমা, আমি বুঝতে পারছি যে ছোটবেলা থেকে তোমার উপর কি কি হয়েছে। এটাও বুঝতে পারছি যে এখানে তোমার কতটা সমস্যা হচ্ছে। তোমার বাবারও কিন্তু খুব সমস্যা হচ্ছে। তোমাকে বাঁচানোর জন্য উনি নিজে এই গড়াদের পিছনে বসে আছেন। কিন্তু আমি নিশ্চিতভাবে কথা দিচ্ছি তোমাকে, তোমার এই সমস্যা খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে। তোমাকে আমি এখান থেকে বাইরে বার করবই, আর তোমার বাবাকেও। হ্যাঁ, ব্যাস তোমাকে একটু শান্ত থাকতে হবে। বিশ্বাস রয়েছে না আমার উপর? তালা খুলে দেব? বসো। স্যার, আর ইউ ওকে? হ্যাঁ, আই এম ফাইন। শ্রাবন্ত, একটু বিমার খাওয়া দাওয়ার ব্যাপারে নজর রেখো। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ। কাম। স্যার, আমি আপনার কাছে এত কিছু লুকিয়েছি, তবুও আপনি আমাকে সাহায্য করে গেছেন। আমাকে ক্ষমা করে দেবেন স্যার। মাফ তো আমি করে দেবো আপনাকে ভূষণ বাবু, কিন্তু আপনি যদি চান আপনার এই কেসটা আমি এর পরেও লড়ি, আপনাকে ঝঞ্ঝাট থেকে বাইরে বার করি, তো যাই হোক না কেন সত্যি সত্যি বলতে হবে আপনাকে। স্যার, আমি সবকিছু সত্যি সত্যি বলবো স্যার। ওই সাংবাদিক রোহনের সঙ্গে আমার আগেও দেখা হয়েছিল। ও সন্দেহ করেছিল ওই গোপন জায়গায় কেউ আছে। ও মনে করত যে ওখানে অশ্বত্থামা আছে। ওই রাতেও ওই গোপন জায়গার সামনে এসেছিল, সেটা আবার 9টার সময়। না স্যার, আপনি একদম চিন্তা করবেন না, আমি এখানে খুব ভালো ক্লুজ পেয়েছি। এইবার আপনি একটা খুব ভালো স্টোরি পাবেন। না স্যার, আপনি ভরসা রাখুন, এইবার আমরা আপনাকে একদম নিরাশ করব না। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। ওকে ওকে ওকে। কোথায় যাচ্ছ তুমি? ভালোই হলো, আমি একটা মানুষ পেলাম এই জঙ্গলে। আমি না একটা গুহার সন্ধানে আছি। আমি শুনেছি ওখানে এক অশ্বত্থামা থাকে। পাগল হয়ে গেছো নাকি তুমি? এখানে কোনো অশ্বত্থামা ফশ্বত্থামা কিছু থাকে না। আরে কেউ মজা করেছে হয়তো তোমার সঙ্গে। আরে না না, আমি শুনেছি এখানে অশ্বত্থামা থাকে। আরে আমি এখানে অনেক বছর ধরে আছি, আরে আমি জানি রে বাবা, এখানে কেউ থাকে না। তাহলে আমি একটা কাজ করি, আমি নিজেই গিয়ে আমার মনের সন্দেহটা দূর করে আসি, ঠিক আছে? বলছি তো এখানে কেউ থাকে না। ভালো মতন যাবে নাকি? আরে ঠিক আছে দাদা, আমি যাচ্ছি। আপনি রেগে যাচ্ছেন কেন? যাচ্ছি আমি। আমার ছেলে প্রতি সোমবার শিব মন্দিরে ফুল দিতে যেত। ওকে মাঝরাতে আমি আসতে বলেছিলাম যাতে ওকে কেউ দেখতে না পায়। আর জানি না স্যার, ওই সাংবাদিক ওখানে কি করে চলে এলো। হয়তো ওকে কেউ এটা বলেছিল যে মাঝরাতে শিব মন্দিরে অশ্বত্থামা আসে,
প্রতি সোমবারের মতো আমার ছেলে ভীমা শিব মন্দিরে ফুল দিতে গেছিল, আর আমিও এটা দেখতে গেছিলাম যে সবকিছু ঠিকঠাক আছে তো। আর আমি হঠাৎই দেখি যে রোহনের মৃতদেহ পড়ে রয়েছে, আর আমার ছেলে কেল্লার একটা তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু আমি ওকে মারতে দেখিনি স্যার, কিন্তু আমি ঘাবড়ে গেছিলাম, আর ঘাবড়ে গিয়ে আমি ভীমার কাছে চলে যাই, ওর হাত থেকে তলোয়ারটা কেড়ে নিই, আর ওকে ওখান থেকে চলে যেতে বলি। আমার ছেলে ভীমা, ওর শরীর আকারে অনেক বড়, আর ওর মনটা একেবারে বাচ্চাদের মতন কোমল। আমার ছেলে মাঝে মাঝে মাথা গরম করে ফেলে ঠিকই, কিন্তু কিন্তু কাউকে খুন করতে পারে না স্যার। ওকে আপনি বাঁচান স্যার, ও কাউকে বাঁচান। যদি কিছুক্ষণের জন্য ভূষণবাবুর কথাকে সত্যি বলে মেনে নিতে পারি আমরা, তাহলে তার মানে এটা দাঁড়ায় আদিরা যে ভূষণবাবু আর তার ছেলের ওখানে পৌঁছানোর আগেই এই হত্যাটা হয়ে গিয়েছিল। এক্স্যাক্টলি স্যার। স্যার তার মানে ওইখানে ভূষণ আর ভীমার আগে অন্য কেউ ছিল? এটা বলো আদিরা যে এই হত্যার পর সবার আগে পুলিশকে ফোনটা কে করেছিল? স্যার আই ফাউন্ড আউট স্যার, ওনার নাম অজয় দত্ত। অজয় দত্ত এই ব্যক্তি? স্যার ওনার নাম এই দিয়ে থেকেও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটার দিকে আমাদের নজর দিতে হবে। রিয়েলি? সেটা কি? স্যার ব্যাপারটা এমন যে আমি যখন জঙ্গলে ছিলাম রিওনার গতবারের শুনানিতে আইএম জসওয়াল খুবই আক্রোশের সঙ্গে এবং খুবই ক্রোধের সঙ্গে এটা প্রমাণ করেন যে ঘটনাস্থলে ভূষণবাবু আর ভীমা উপস্থিত ছিলেন। ইনি এটাও আদালতে বলেছিলেন যে হত্যা করার উদ্দেশ্য এই দুজনের কাছেই ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত রিওনার জসওয়াল বাবু এখনো পর্যন্ত কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষীকে নিয়ে আসতে পারেননি, কোনো রকম আই উইটনেস তিনি এখানে আনতে পারেননি যিনি এটা বলবেন যে উনি এই দুজনকে হত্যা করতে দেখেছেন। স্যার 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 আপনার কাছ থেকেই শিখেছি আমি যে কেস জেতার জন্য সাক্ষ্য বা প্রমাণ এর দুটোর মধ্যে যে কোনো একটার থাকা আবশ্যিক। প্রমাণ তো আমি এখানে পেশ করেছি, অনেকগুলো প্রমাণ। এখন আপনি যদি বলেন সাক্ষীর, তো সাক্ষী তো কেউ নেই, আই মিন কেউ তো ওখানে ছিলই না, তো দেখবে কি করে? গাড়ি চালান যেন আপনি? সি ক্লাস। আপনার চিন্তা ভাবনাও সেরকম। রিওনার জয়সওয়াল বাবু এটা বলছেন যে সেখানে অন্য কেউ ছিলই না, তাহলে এই সম্ভাবনাটা সেখানে উঠে আসছে যে হত্যাটা হয়ে যাওয়ার ঠিক পরেই ভূষণবাবু আর ভীমা ওখানে গিয়ে পৌঁছন যখন লোকজন তাদের ওখানে দেখে। এই মুহূর্তে এখানে ইয়নার আপনার অনুমতি নিয়েই আমি এমন একজন ব্যক্তিকে এখানে কাঠগড়ায় ডেকে নিতে চাইব যিনি হত্যার পরে সর্বপ্রথম পুলিশকে ফোন করেছিল, মিস্টার অজয় দত্ত। অনুমতি দিলাম। হ্যাঁ অজয় বাবু, বলুন এই আদালতে যে সেই রাতে কি হয়েছিল। ওই রাতে আমি কেল্লার পাশ থেকেই যাচ্ছিলাম। কেল্লার পাশ দিয়ে আপনি যাচ্ছিলেন? কেল্লায় ছিলেন না? আগে না, আমি কেল্লার পাশ থেকেই যাচ্ছিলাম, আর তখনই আমার গাড়িটা খারাপ হয়ে যায়। তো মেকানিককে ডাকেননি আপনি? আপনার গাড়ি খারাপ হয়ে গিয়েছিল। স্যার আমি মেকানিককে ডাকার টাইম পাইনি, কারণ আমি নিজেই তখন গাড়িটা চেক করছিলাম। তখনই আমি কারোর খুব বাজেভাবে চেঁচানোর আওয়াজ শুনতে পাই। আমি ভেবেছিলাম যে আওয়াজটা কেল্লার ভেতর থেকে আসছে, এই জন্য আমি দৌড়ে দৌড়ে কেল্লার ভেতরে গেলাম। না না না, ওকে ওকে আমি মারিনি, না আমি মারিনি, আমি মারিনি ওকে। আমি ওখানে গিয়ে দেখলাম যে ওই ক্যামেরাম্যান খুব ভয় পেয়ে ওখানে দাঁড়িয়েছিল, ওকে দেখে একদম পাগল পাগল লাগছিল। আর ওই রিপোর্টারের মৃতদেহ ওখানে পড়েছিল, আর ওই মৃতদেহের সামনে এই লোকটা দাঁড়িয়েছিল। ভূষণবাবু ওই মৃতদেহের পাশে দাঁড়িয়েছিলেন? হ্যাঁ স্যার। আপনি ভূষণবাবুকে মারার সময় একবারও দেখেননি? না স্যার। তো এটা সম্ভবপর যে যেরকম আপনি বলছেন যে আপনি চিৎকার শুনে সেখানে গিয়েছিলেন, তো এটা কি সম্ভব যে ভূষণবাবু এই চিৎকার শুনে ভেতরে গিয়েছিলেন? ইজ ইট এ পসিবিলিটি নাকি না? এটা কি সম্ভবপর নাকি না? হ্যাঁ কি না? সম্ভব স্যার। সম্ভবপর। তারপর ঠিক কি হলো? স্যার তারপর কি, যে কোনো দায়িত্বশীল নাগরিকের মতন আমি তাড়াতাড়ি পুলিশকে ফোন করলাম। ভেরি গুড, ভেরি গুড। যে কোনো বুদ্ধিমান নাগরিক সেটাই করতেন যেটা আপনি করেছিলেন। একটা বিষয় আমি এখনো বুঝতে পারিনি, যে আপনি একজন অভিজ্ঞ ব্যক্তি, তো আপনি ভানপুরের মতন একটা জায়গায় এই ধরনের হোটেল কেন বানাচ্ছেন? না, এই প্রশ্নের উত্তরের জন্য আমি আপনার জন্য অপেক্ষা করব না, আমিই বলছি। ইওর অনার, যখন মিস্টার দত্ত এটা জানতে পারলেন যে অশ্বত্থামার এই গুজবটার কারণে
ভানপুর কেল্লাতে মানুষজনের আসার পরিমাণটা অনেকটাই বেড়ে গেছে। সেই সময় উনি ভানপুর কেল্লার ঠিক পাশেই জমির একটা অংশ কিনলেন, আর তার উপর একটা হোটেলের নির্মাণ কাজ শুরু করলেন। যার মানে এটা দাঁড়াচ্ছে ইওর অনার, যে মন্দিরের আচার্য বাবুর মতোই ওনারও অশ্বত্থামার এই গুজবে লাভ। আর যদি কোথাও উনি এই গুজবটা উবে যেত, মানুষজন জানতে পেরে যেতেন যে সেটা শুধুমাত্র গুজব, তাহলে মানুষজনের সেখানে আসার সংখ্যাটা বন্ধ হয়ে যেত বা কম হয়ে যেত। আপনি এরকম একটা বিলাসবহুল হোটেল সেখানে বানাচ্ছিলেন, সেখানে লোকসান হয়ে যেত, আপনার হোটেলটা ফাঁকা পড়ে থাকতো না। এখানে এই সম্ভাবনাটা উঠে আসছে অজয়বাবু, যে আপনি ওই সাংবাদিককে হত্যা করেছিলেন তার কারণ হত্যা সম্পর্কিত কোনো তথ্য যাতে বাইরে বেরিয়ে না আসে, আর তারপর আপনি হয়তো ভয় পেয়ে গিয়েছিলেন, আর আপনি স্বয়ং পুলিশকে ফোন করেছিলেন এই কারণে যাতে আপনাকে সন্দেহ করা না হয়। এভাবে দোষ আপনি আমায় দিতে পারেন না। আর আমি যে প্রথম সবার আগে পুলিশকে ফোন করেছিলাম। অভিযোগ আমি এখানে আনছি না অজয়বাবু, আমি শুধুমাত্র সম্ভাবনাটা একটু প্রকট করছি যে এরকমটা হতে পারতো, হয়তো সম্ভাবনা রয়েছে। ইওর অনার, আপনি যদি অনুমতি দেন তো এই মুহূর্তে আমি আচার্য বাবুকে আরো একবার কাঠগড়ায় ডেকে নিতে চাইব। অনুমতি দিলাম। ক্ষমা চেয়ে নিচ্ছে। আমি এটা জানতে চাইবো আপনার কাছে যে আপনার মন্দিরে ওই যে প্রদীপটা জ্বলে শিববাবুর মূর্তির সামনে, তো এটা কতক্ষণ পর্যন্ত চলে, কত ঘন্টা ধরে? আগে প্রায় 8 ঘন্টা পর্যন্ত। 8 ঘন্টা ধরে ওই প্রদীপটা জ্বলতে থাকে। তো একটা বিষয় আমি বুঝতে পারছি না, আপনি দয়া করে এটা আমাকে একটু বুঝিয়ে বলুন। এই দেখুন, ঘটনাস্থলের এটা একটা ছবি যেটা সকাল 6টার সময় তোলা হয়েছিল পুলিশের সাহায্যে, হত্যার ঠিক পরেই। এই প্রদীপটা দেখছেন আপনি, তখনও জ্বলছিল। এইটা কি করে সম্ভব হলো যে আপনি যখন 8টার সময় বেরিয়ে গিয়েছিলেন তাহলে এই প্রদীপটা তো নিভে যাওয়ার কথা ছিল 3:30 4টের কাছাকাছি, কিন্তু এটা তো 6টা অবধি জ্বলছিল কি করে? আগে উকিল বাবু, ব্যাপারটা হলো সোমবার রাতে শিব মন্দিরে সারা রাত প্রদীপ জ্বলে। আমি রাতে মন্দিরে একবার অবশ্যই যাই প্রদীপে ঘি ঢালতে। সেদিন রাতেও আমি প্রদীপে ঘি ঢালতে গিয়েছিলাম। ওই রাতে যখন আমি প্রদীপে ঘি ঢালছিলাম হঠাৎ আমি কারোর আসার শব্দ পেলাম। আমি একদম ঘাবড়ে গিয়েছিলাম যে ওই অশ্বত্থামা এসে যায়নি তো, আর ব্যাস আমি ওখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাই। যেই রাতে হত্যাটা হয়েছিল সেই রাতে আপনি মন্দিরেই ছিলেন? ছিলেন? হ্যাঁ হ্যাঁ। ইওর অনার, যে রাতে হত্যাটা হয়েছিল সেই রাতে আচার্য বাবু এই মন্দিরেই ছিলেন। যে রাতে হত্যা হয়েছিল সেই রাতে অজয় দত্ত বাবু মন্দিরের ভেতর ছিলেন। ইওর অনার, আমি চেষ্টা করেছিলাম যে শিরিষকে জিজ্ঞেস করব যে এই মামলার উপর যেন আলোকপাত করে। খুব একটা বেশি কিছু তো বলতে পারেনি। উনি এই ইঙ্গিতটা আমাদের দিয়েছেন যে হত্যাকারীর নাম অ অক্ষর দিয়ে শুরু হচ্ছে। ইওর অনার, অ অক্ষর দিয়ে অজয় দত্ত বাবুর নাম শুরু হচ্ছে, অ অক্ষর দিয়ে আচার্য বাবুকেও ডাকা হয়ে থাকে। ইওর অনার, যে সন্দেহের তালিকায় আমার মক্কেল ভূষণ বাবু রয়েছেন, ওনার পুত্র ভীমাও রয়েছেন, সেই সন্দেহের তালিকাতেই অজয় দত্ত বাবু আর আচার্য বাবুও রয়েছেন। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট। ইওর অনার, আমি আদালতের কাছে প্রার্থনা করছি যে যতক্ষণ আমার মক্কেল ভূষণ বাবু আর ভীমার বিরুদ্ধে কোনো পোক্ত সাক্ষ্য না পাওয়া যাচ্ছে, আর যতক্ষণ পর্যন্ত অজয় বাবু আর আচার্য বাবুর নাম সন্দেহের তালিকা থেকে বাইরে বার হচ্ছে, ততক্ষণ এই কেসের যে কোনো সিদ্ধান্ত স্থগিত করে দেওয়া হবে। এই আদালত ডিফেন্সের তথ্যের সঙ্গে একমত। এই কেসের প্রমাণগুলো খতিয়ে দেখা হোক, ততক্ষণ পর্যন্ত এই আদালত মুলতুবি রাখা হলো। কোর্ট ইজ অ্যাডজার্নড। স্যার, এই হলো সেই ফোন কল ডিটেলস যেটা আপনি চেয়েছিলেন। ইওর অনার, বলা হয় যে অশ্বত্থামাকে অমর হবার অভিশাপ দেওয়া হয়েছিল, সেই জন্য উনি পৃথিবীতে ঘুরে বেড়ান। আমার কি জানি কেন মনে হচ্ছে পাঠকবাবু এই কেসও আশীর্বাদ পেয়েছে আপনার, অমর থাকা। শান্ত হয়ে যান আপনি।
আমি কথা দিচ্ছি আপনাকে যে শুনানিতে সত্যিটা সামনে চলে আসবে। আচ্ছা। ইওর অনার, এমন একজন ব্যক্তি যিনি রোহনের জীবনের সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন, ওর খুবই নিকট তিনি। রোহন যেই নিউজ চ্যানেলের হয়ে কাজকর্ম করত, সেই চ্যানেলের মুখ্য সম্পাদক বিমল শ্রফকে আমি কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। মিস্টার শ্রফ, আপনি বলছিলেন যে আপনি ন্যায় বিচার চান। আমি কথা দিচ্ছি আপনাকে যে আজ আপনি ন্যায় বিচার পাবেনই। শ্রফবাবু, আপনি বলবেন যে আমি যতদূর জানি ততদূর আপনার চ্যানেল যেটা ছিল সেটা শোনা যায় যে খুবই ডামাডোলের মধ্যে ছিল, খুব একটা কিছু হচ্ছিল না আপনার চ্যানেলে। বিগত বেশ কিছু সময় ধরে যতটা খরচ আপনি যে কোনো রকমের গল্পে বা যে কোনো স্টোরিতে হয়তো করেননি, তার থেকে অনেক বেশি খরচ আপনি এই অশ্বত্থামার স্টোরিটায় করেছিলেন। Am I right or am I right? ফাইন্যান্সিয়াল আপ ডাউন তো চ্যানেলে হতেই থাকে, কিন্তু ভালো স্টোরি বার করার জন্য কিছু জিনিস করতে হয়। আমার মনে হয়েছিল এই স্টোরিটা ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং কিভাবে? মানে আগে থেকে আপনি জানতেন যে আপনি রোহন আর শীর্ষকে সেখানে পাঠাবেন, অশ্বত্থামাকে দেখতে পাওয়া যাবে আর স্টোরিটা ইন্টারেস্টিং হয়ে যাবে। দেখুন, আমরা শুনেছিলাম যে ভানপুরের ওই মন্দিরে অশ্বত্থামা আসে, আর এমন ধরনের স্টোরি লোক খুব পছন্দ করে। সেই জন্য আমি রোহন আর শীর্ষকে ওই স্টোরিটা কভার করার জন্য ওখানে পাঠাই। কিন্তু এর মধ্যে ভুল তো কিছুই নেই। আমি কোথায় বললাম যে এর মধ্যে ভুল আছে? আমি তো বললাম যে ঠিক আছে। আর আজ পর্যন্ত এতটা ঠিক আপনার চ্যানেলের জন্য আর কিছু হয়নি। আর এবার দেখুন না, আর ওখানে কেল্লাতে রোহনকে হত্যা করা হয়, আর এখানে আপনার চ্যানেল মাটি থেকে শুরু করে আকাশ পর্যন্ত সফলতা পেয়ে গেল। শোনা যায় অশ্বত্থামা প্রায় এই মন্দিরে আসা যাওয়া করেন। সবাই এটাও বলে যে আজ অবধি যারা যারা অশ্বত্থামাকে সামনাসামনি দেখেছেন, নয় তারা মারা গেছে, নয় তারা পাগল হয়ে গেছে। তার মানে যেই দৌড়ে আপনি ছিলেনই না কোনোদিন, রেটিং এর ওই দৌড়ে আপনার চ্যানেল নাম্বার 1 হয়ে গেল। আর শুধু এতটাই নয় শ্রফ বাবু, আপনার বিজ্ঞাপনের মূল্য আপনি 10 গুণ বাড়িয়ে দিলেন। লোকজন দাঁড়িয়ে আছে, আর এই তালিকাটা রয়েছে আমার কাছে ইওর অনার, পুরো বিবরণ রয়েছে, এর মধ্যে লেখা আছে। আগে তো হলো না এটা আপনার লাভের একটা বিষয়? দেখুন, কোনো খবরের সঙ্গে লোক যখন যুক্ত হয় তখন চ্যানেলের সঙ্গে এরকমই হয়। এটা কোনো বড় ব্যাপার না। আর রোহন আর শীর্ষের সঙ্গে যা কিছু হয়েছে লোক সেটা নিয়েছে, আর এই জন্যই আমাদের চ্যানেল দেখছে। একটা প্রশ্ন রয়েছে আমার মনে, একটা মিনিট দেবেন আমাকে। এই আপনার মোবাইল ফোন সংক্রান্ত তালিকাটা আমি বের করেছি। এটা রোহনের মোবাইল ফোনের, ইওনার রোহনের দ্বিতীয় মোবাইল ফোনের তালিকাটা অন্য কোনো নম্বর থেকে ও সম্পর্কিত থাকতো এই নম্বরে মিস্টার শ্রফের সঙ্গে। যাই হোক না কেন, এটা একটা মেসেজ এসেছিল যখনই রোহনকে হত্যা করা হয় অশ্বত্থামা হতো। আর আমার মনে হচ্ছে যে এটার অর্থ এই দাঁড়াচ্ছে যে রোহনকে এখানে হত্যা করে দেওয়া হয়েছিল। হি ইজ ডেড, হি ইজ বিন কিলড। কি যা তা বলছেন আপনি? অশ্বত্থামা এসেছে, এইরকম মেসেজ কেউ আমাকে কেন করবে? আর যদি করেও থাকে তাহলে তার থেকে কি বোঝা যাচ্ছে? না, বোঝাটা তো সেই বুঝতে পারবে যে বুঝছে বা যাকে বোঝানো হচ্ছে। এখানে কোড ওয়ার্ডে সাধারণত যারা কথা বলে থাকেন তারা দুজনেই বুঝে যেতে পারেন যে কি বলছেন তারা একে অপরকে। আরে আপনি তো যা তা বলে যাচ্ছেন। আমাকে কেউ এরকম কোনো মেসেজ করেনি। একটা কাজ করি, আপনার সন্দেহটা দূর করে দিচ্ছি আমি ইওর অনার। এর মধ্যে যে নাম্বারটা রয়েছে আমি সেটাতে ফোন করতে চাইবো। আপনি যদি অনুমতি দেন তো আমি ফোনটা ব্যবহার করব। অনুমতি দিলাম। ধন্যবাদ ইওর অনার। হ্যাঁ, লেটস সি। ইওর অনার, যে ব্যক্তির সেলফোন নাম্বারে আমি এইমাত্র ডায়াল করেছিলাম সেই ব্যক্তি শীর্ষ। এই নাম্বারটা শীর্ষের ইওর অনার। যেরকমটা আমি গতবারের শুনানিতে এই আদালতকে বলেছিলাম, আমি স্বয়ং গিয়েছিলাম শীর্ষের কাছে এই কেসটা সম্বন্ধীয় তথ্যাবলী জোগাড় করতে। খুব বেশি কিছু বলতে পারেনি সে, কিন্তু এইটা অবশ্যই শীর্ষ আমাদের বলেছেন যে হত্যাকারীর নাম অ অক্ষর দিয়ে শুরু হয়, এ দিয়ে। এক্স্যাক্টলি জজ সাহেব, আমার নাম তো আর এ দিয়ে শুরু হচ্ছে না। এক্স্যাক্টলি মিস্টার বিমল শ্রফ। ইওর অনার, আমি আদালতকে এই মুহূর্তে এটাও বলে দিতে চাইব যে শীর্ষ
ইংরেজি ভাষায় খুব একটা দক্ষ ছিল না। ও সবসময় শব্দের স্পেলিং এ একটু ভুল করে ফেলতো, যেরকম ভাবে ও এই স্পেলিং এও করেছে ইওর অনার। মিস্টার বিমল শ্রফ ওনার চ্যানেলের উনি এডিটর, সেই কারণে উনি ওনার নাম্বার ওর ফোনে এডিটর এটা লিখেই ও সেভ করেছিল। কিন্তু এখানেও স্পেলিং এ ও ভুল করে ফেলেছে ইওর অনার। EDITOR এর বদলে ADITOR। ইওর অনার, হ্যাঁ তো ADITOR সাহেব, এখন আপনার মনে হয়তো এই বিষয়টা ঘুরপাক খাচ্ছে যে এত টাকা আপনি কামিয়েছেন রোহনের হত্যার পর, জেলে সেই টাকা নিয়ে কি করবেন আপনি? ছাড়ুন, সেটা পরে ভাবা যাবে। আগে এই গল্পটা তো বলুন, জজ সাহেবকে অপেক্ষা করছেন উনি। আমি জানতাম যে শীর্ষ অ্যাম্বিশাস, সেজন্য আমি রোহনের সাথে ওকে বাছি স্টোরিটা কভারের জন্য। অশ্বত্থামার স্টোরি? স্যার আপনি কোন ইউজলেস স্টোরি নিয়ে ভাবছেন? আই মিন কোনো অশ্বত্থামা বলে কিছু আছে নাকি আবার? দেখুন স্যার, আমরা ওখানে গিয়ে কিছু পাবো বলে তো মনে হয় না। আমরা ওখানে যাব, দেখবো, আর তারপর ফাইনালি আমরা বলবো যে অশ্বত্থামা একটা মিথ। স্যার এটাও আবার কোনো স্টোরি হলো নাকি? এক্স্যাক্টলি, এটাও কোনো খবর নাকি? কিন্তু আমাদের দেশে খবর তৈরি হতে খুব বেশি সময় লাগে না, হাওয়ায় কিছু ছড়ালেই খবর হয়ে যায়। যেমন লোক এটা মনে করে যে কেউ যদি অশ্বত্থামাকে একবার দেখে ফেলে, হয় সে মারা যায় নয় পাগল হয়ে যায়। স্টোরি তো তখনই হবে যখন এরকম কিছু ঘটবে। স্যার আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। বুঝতে পারবে। এটা বলো যে তুমি মরতে বেশি ইন্টারেস্টেড না পাগল হতে? স্যার অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট। আমি শীর্ষকে প্রমোশনের লোভ দেখাই আর ওকে বলেছিলাম রোহনকে মেরে ফেলতে, আর তারপর ও যেন নিজেই পাগল হওয়ার নাটক করে, আর কিছুদিন পরেই ও ঠিক হয়ে যায় আর যেন লোককে বলে ওর আগের কোনো কথাই মনে নেই। দারুণ স্টোরি তৈরি হবে। অশ্বত্থামার হাতে একজন রিপোর্টার মারা গেছে আর একজন পাগল হয়ে গেছে। শীর্ষ আমার কথা মেনে নেয়, আর সেদিন রাতে শীর্ষ ক্যামেরা সেট করতে দূরে চলে যায় আর কেল্লার ঘরের দরজা ভেঙে তলোয়ার বের করে, আর ওখান থেকে ফিরে এসে ও রোহনের গলাতে কোপ দিয়ে ওকে মেরে ফেলে। আর তারপরে তলোয়ার ওখানে ফেলে দিয়েই ও আমাকে ফোন করার চেষ্টা করে, কিন্তু ও নেটওয়ার্ক পাচ্ছিল না। সেই জন্য ও বাইরে এসে আমাকে মেসেজ করেছিল। অশ্বত্থামা এসেছিল, কিন্তু এরই মধ্যে ভীমা ওখানে চলে আসে আর ও অজান্তেই তলোয়ারটাকে হাতে তুলে ধরে, আর তখন ভূষণও ওখানে চলে আসে। আর এসে যখন ভীমার হাতে তলোয়ার আর সামনে লাশ পড়ে থাকতে দেখে, ভূষণ তখন নিজের হাতে তলোয়ারটা নিয়ে নেয় আর ভীমাকে ওখান থেকে পাঠিয়ে দেয়। এর মধ্যেই শীর্ষ ফিরে আসে আর ভূষণকে ওই অবস্থায় দেখে। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট। আমাদের আসল প্ল্যান এটাই ছিল যে খুন করে দেওয়ার পর শীর্ষ জোরে চিৎকার করবে আর পাগল হওয়ার ভান করবে, কিন্তু ও ফিরে এসে ওখানে ভূষণকে দেখতে পায়, কিন্তু ও তাও অরিজিনাল প্ল্যান অনুযায়ী চিৎকার করার নাটক করেছিল, কারণ ও যদি এরকম না করতো তাহলে নিজেই ফেঁসে যেত। কিন্তু আমি এই বিষয়ে খুব ভয় পেতে থাকলাম যে শীর্ষ কোনো ভুল না করে বসে, আর ওর এই পাগল হওয়ার নাটকটা যেন সবাই জেনে না ফেলে। সেই জন্য আমি হসপিটালে গিয়ে ওর গায়ে এমন একটা ইঞ্জেকশন দিই যার ফলে ও প্যারালিসিস হয়ে যায়। কিন্তু এর শেষটা আমি জানতাম, ও কখনো চাইলেও সত্যটা কাউকে বলতে পারবে না। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। সমস্ত সাক্ষ্য এবং প্রমাণাদি বিবেচনাপূর্বক এই আদালত সংবাদ চ্যানেলের চিফ এডিটর বিমল শ্রফ আর ক্যামেরাম্যান শীর্ষকে রোহনের হত্যায় অপরাধী সাব্যস্ত করে তার উপর তদন্ত চালানোর আদেশ দিচ্ছে, আর ভূষণ সিংকে নিরপরাধ মনে করে ওনাকে সসম্মানে মুক্তি দিচ্ছে। কেস ইজ ক্লোজড। আরে জয়সওয়াল বাবু। হ্যাঁ স্যার।
আমি আপনাকে একটা টিপ্পনি জানাতে চাইবো, যদি আপনি কিছু মনে না করেন তো। হ্যাঁ, আপনি তো সিনিয়র, বলুন। হ্যাঁ, এই যে আপনি মাঝে মধ্যেই বলেন না যে আমি 10 মিনিটে এই কেসটা শেষ করে দেবো, 10 মিনিটে এই কেসটা শেষ করে দেবো, এটা কেন হয় না আপনি জানেন সেই কারণটা? কেন? কেননা আপনার এই ব্যাংকক মার্কা ঘড়িটা ব্যাংককের টাইমেই রয়েছে। এটাকে ইন্ডিয়ার টাইমে আপনি নিয়ে আসুন, হয়তো এই সময়টা বদলালে আপনার সময়টাও বদলাবে, তাই না?